তাহলে আমরা এগুলো একটু কঠিন টাইপের সৃজনশীল, এই জন্য পারো না, এই তো নয়তো পারতে। তাহলে আমি আমাদের যেটা দিয়েছি মিস ওইটা হইতেছে সংকোচন প্রসারণ নাকি? আচ্ছা ঠিক আছে, ওটাও শিখতে হবে, ঠিক আছে ওটা। হ্যাঁ, তাপগতিক প্রক্রিয়া, অভ্যন্তরীণ শক্তি আর কৃত কাজ আর দক্ষতা, এগুলোই আমরা আজকে করব ক্রিয়েটিভে। তাহলে দেখো প্রথম ক্রিয়েটিভটা কি আছে একটু পড়ো। একটি তাপ গতীয় ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 atm বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত আছে। স্থির চাপে এতে তাপ শক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটির সমপরিমাণ আয়তন পরিবর্তন এটি সমষ্ণ প্রক্রিয়ায় একই আদ্যাবস্থা থেকে ঘটানো হলে গ্যাস কর্তৃক কৃত কাজের পরিমাণ নির্ণয় করা হলো। আচ্ছা, একবার স্থির চাপে আয়তনের পরিবর্তন করা হয়েছে, আরেকবার আয়তনের পরিবর্তন করা হয়েছে কিন্তু সেটা সমষ্ণ প্রক্রিয়ায়। একবার স্থির চাপ সমচাপে আর একবার হলো সমষ্ণ, দুইটা প্রক্রিয়া। বোঝা গেছে একটা কথা? ইয়েস মিস। একবার সমচাপে আয়তনের পরিবর্তন হয়েছে আর একবার সমষ্ণ প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন হয়েছে। এখন উদ্দীপকে কি কি দেওয়া আছে? নাইট্রোজেনের ভর আছে 14 গ্রাম। আণবিক ভর, নাইট্রোজেনের আণবিক ভর কত? 28। 28। 14 কিন্তু পারমাণবিক ভর। ফিজিক্সে আমার 14 মানে পারমাণবিক ভর লাগবে না, আমার সবসময় আণবিক ভর লাগবে। নাইট্রোজেনের আণবিক ভর কত? এটা কিন্তু নাইট্রোজেন। নাইট্রোজেনের অক্সিজেনের অক্সিজেনের তো 32। হ্যাঁ ঠিক আছে, আণবিক ভর। তাহলে আণবিক ভরগুলো আমার কাজে লাগবে। তাহলে তুমি নাইট্রোজেনের ভর লিখে ফেলো, আণবিক ভর লিখে ফেলো, মোল সংখ্যা বের করো। মোল সংখ্যা কিভাবে বের করবে? মোল সংখ্যা হলো স্মল এম কে ক্যাপিটাল এম দ্বারা, অর্থাৎ নাইট্রোজেনের ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা মোল সংখ্যা পাবো। বের করো। আদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, শেষ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ হলো 1 বায়ুমণ্ডলীয়, P equal to 1 atm। প্যাসকেল করে ফেলো, সবগুলো লেখো, মোল সংখ্যাও বের করো। মিস এই সমস্যাটা কি মিস কোনো কই থেকে দিছিলাম? তা তো তুমি কোথা দিয়ে দিছো, তুমি কোথা থেকে করছো তা তো আমি জানি না। তুমি উদ্দীপকটা লিখে রাখো, না হয়তো কোথা থেকে দিছো খুঁজে পাবা না, তখন ঝামেলা হবে। ঝটপট 1 মিনিটে উদ্দীপকটা লেখো, আর তো ঝামেলা হবে, পরে খুঁজে পাবে না। তাড়াতাড়ি করো। উদ্দীপক লিখতে 1 মিনিটের বেশি লাগবে? না মিস। হুম হয়েছে লেখা? ইয়েস মিস। এটা কিন্তু নাইট্রোজেন, পুরোটা বক্স হয়ে গেছে। নাইট্রোজেন লেখা শেষ না? সামনে যাব? না মিস, প্রশ্ন লিখলাম, আর একটু লেখা বাকি আছে। ও আচ্ছা। এই চাপকে প্যাসকেল বানাই ফেলাও। 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল জানো? 1.013 10 to the power 5 প্যাসকেল। 1.013 10 to the power 5 প্যাসকেল। 1 atm সমান প্যাসকেল বানাও। হয়েছে লেখা? তাড়াতাড়ি করো। প্যাসকেল বানাও এটাকে। মিস লিখছে। প্যাসকেল বানিয়েছো? ইয়েস মিস। আচ্ছা। ধ্রুবকের মান, আর এর মান এবং ছিবি এর মান দ্বিপারমাণবিক গ্যাসের
যত দ্বিপারমাণবিক গ্যাস আছে তার এই সিবি কিন্তু এই মানটা। দ্বিপারমাণবিক গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ 20.8, অবজেক্টিভেও আসে। দ্বিপারমাণবিক গ্যাসের এক পারমাণবিক এবং বহু পারমাণবিকের আবার কিন্তু আলাদা হবে। দ্বিপারমাণবিক গ্যাসের সিবি এটা অবজেক্টিভ। একবার পড়ে তাইলে ফেলো, মনে 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 পড়ে ফেলো, মুখস্থ করে ফেলো মনে মনে অবজেক্টিভের জন্য। দ্বিপারমাণবিক গ্যাসের নাইট্রোজেন দ্বিপারমাণবিক, সকল দ্বিপারমাণবিক গ্যাসের সিবি এই মানটা। করেছো মুখস্থ? ইয়েস মিস, এটারও আবার মিস আলাদা মান আছে। এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক, তাহলে এই কয়টা পরমাণু দ্বারা অনুগঠিত তার উপরে সিপি নির্ভর করে, সিপি নির্ভর করে। সিপি এবং সিপির তো একটা মান থাকবে না, কয়টা মান থাকবে? দুইটা। কেন? এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক, ও তিনটা। তিনটা থাকবে। তিন গামার মান মানে কি তিনটা, মিস সিপিও সিবি এর মানও আলাদা? তিনটা। গামার মান তিনটা, সিপি এর মানও তিনটা। তাহলে মিস ওইটা কোন জায়গায় লেখা, বইয়ে লেখা আছে? ওরকম সরাসরি থাকে না এত, কিন্তু অবজেক্টিভ আসে। বই বই খুঁজলে সব বইয়ে থাকে না, আবার থাকে। মুখস্থ করবা, লাগে অঙ্ক করতে। বের করা যায়, গামা দিয়ে বের করা যায়। তুমি ইচ্ছা করলে তো বের করতে পারো। সিপি মাইনাস সিবি সমান আর, সিপি বাই সিবি সমান গামা। দ্বিপারমাণবিকে গামা তুমি জানো, এখন নিজেই তো মান বের করতে পারবে, বইয়ে তো দেওয়া থাকা লাগবে না। বুঝাইতে পারছি? ইয়েস মিস। সিপি মাইনাস সিবি সমান কি আর জানো, আর মান তো চেঞ্জ হয় না। সিপি বাই সিবি সমান গামা, গামা দ্বিপারমাণবিকে 1.4। এখন তো তুমি ক্যালকুলেশন করে সিপি সিবি সবই বের করতে পারবে। অবজেক্টিভের জন্য মুখস্থ না করলেও চলে, এই দুইটা ইকুয়েশন থেকে তুমি নিজেই বের করতে পারবা। এই জন্য বইয়ে আলাদা করে তো লেখা লাগবে না। এখন অবজেক্টিভ করার জন্য এত সময় থাকে না, এই জন্য বলছি অঙ্ক করতে সময় লাগবে না। তুমি যদি মান থাকে টিক দিয়ে দেবা, আর তুমি যদি অঙ্ক করে বের করো করবা। হলো? ইয়েস মিস। তাহলে বইয়ে সরাসরি লিখে থাকার দরকার নাই। সিবি এর মান বইয়ে সরাসরি লেখা থাকলে বাকি, না থাকলে বাকি আমরা বের করতে পারবো। যাবো সামনে? ইয়েস মিস। তাহলে সিপি সিবি বইয়ে সরাসরি লেখা না থাকলে কোনো অসুবিধা আছে? নো মিস। বের করা যাবে অঙ্ক দিয়ে, এটা একটা অঙ্ক টাইপের। আচ্ছা, তাহলে মোল সংখ্যা আমরা বের করেছি, তাপমাত্রাকে কেলভিনে নিয়েছি, এগুলো আমাদের হয়ে গেছে। তাপমাত্রা পরিবর্তন বের করো, ডিটি। তাপমাত্রা পরিবর্তন ডিটি, দুইটা তাপমাত্রার বিয়োগফল। তাপমাত্রার পরিবর্তন ডিটি। অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করতে হবে না আমাদের? অন্তঃস্থ শক্তির পরিবর্তন। ইয়েস হ্যাঁ, মিস। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করার জন্য আমাদের ডিটি লাগবে, তাপমাত্রার পরিবর্তন জানা লাগবে। তাহলে ডিটি বের করে ফেলো, ডিটি। দুইটা তাপমাত্রার বিয়োগফল কত হয়? 5 ডিগ্রি না? ইয়েস মিস। আচ্ছা, কেলভিনেও 5 কেলভিন। তাপমাত্রার পার্থক্যের বেলায় কেলভিনেও যে মান, সেলসিয়াসও সেই মান। এখন দেখো এই কথাটা পড়ো, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এই লেখাটা। যে কোনো তাপগতীয় প্রক্রিয়ায় স্থির চাপ বা স্থির আয়তন নির্বিশেষে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি নির্ভর করবে শুধুমাত্র তাপমাত্রার উপর, আর কিছুর উপর নির্ভর করবে না। এখন সমচাপ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হোক, সম আয়তন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হোক, যা কিছুই হোক না কেন, সূত্র এই যে এটাই। যে প্রক্রিয়াই হোক না কেন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সূত্র কি বলো আমাকে? du equals to ncv dt। ডিউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এন মানে মানে মোল সংখ্যা। সিবি এর মান জানো, না জানলে বের করে নিতে হবে। ওই যে সিপি মাইনাস সিবি আর সমান আর, সিপি বাই সিবি, সিপি বাই সিবি সমান গামা। সেখান থেকে যদি না মনে থাকে, আর যদি অঙ্কে দেওয়া না থাকে, ঝটপট বের করে নেবে, পারবে?
যদি অঙ্কে একবার দেওয়া না থাকে, এখন তো অঙ্কে দেওয়া আছে, এখন তো আর করা লাগবে না। যদি yes অঙ্কে miss, দেওয়া না থাকে এবং তোমার যদি মাথার মধ্যেও না থাকে, ভুলে যাও, তখন ছটপট এক পাশে বের করে নেবা। যদি মুখস্থ না থাকে, এত জিনিস তো মুখস্থ সবসময় থাকে না। যদি মুখস্থ না থাকে এবং অঙ্কেও দেওয়া না থাকে, তখন এই সূত্রদেরও তো মুখস্থ থাকতে হবে, তাই না? yes miss, সূত্র দুটো তো মুখস্থ থাকতে হবে। সিপি বাই সিবি ইকুয়ালস গামা। এই ঝটপট করে নিবা যদি দেওয়া না থাকতো। এখন তো দেওয়া আছে, এখন তো আর করা লাগবে না। মান বসিয়ে দাও, এখন তো আর এটা তো সহজ হয়ে গেল। অন্তস্থ শক্তির পরিবর্তন মানে এই সূত্র, সোজা কথা। তাহলে মিস সিপি আমি যদি মান বসাইলাম তো গামার মানটা লাগবে তাই না? আমি গামার মান বুঝতে জানা পারছি। লাগবে না? কোন গ্যাস দেখে তুমি গামার মান বসাবা না? ইয়েস মিস, অঙ্কে বুঝতে করতে পারছি। কোন গ্যাস সেটা বুঝে তারপর গামা মান বসাবা। সবার জন্য তো সিপি সিবি তো সেম না। যদি সবার জন্য সেম হতো তাহলে তো দুইটা মান মুখস্থই করে ফেলতা। ইয়েস মিস, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা এখন বসাও এখানে মান। কত আসে দেখো। এন এর মান বসাও। এন কত? 0.5, মানে হাফ আর কি, 0.5। সিবি কত? সিভি 20.8, ডিটি। ডিটি মানে কি? দুই তাপমাত্রা পার্থক্য। কত? 5 না? ইয়েস মিস। মান বসাও, ঝটপট করে ফেলো। অভ্যন্তরীণ শক্তির একক কি? অন্তস্থ শক্তির একক কি? জুল। যে শক্তিই হোক একক জুল, সে কোন শক্তি সেটা বিষয় না, একক শক্তি মানেই একক জুল। হ্যাঁ করো, কত আসে? 52 জুল। শেষ অঙ্ক, 3 মার্ক। শেষ। 52 জুল হয়ে গেল। সামনে যাব। আমি যদি এটা যদি মিস স্থির চাপে বলছে, যদি মিস স্থির আয়তনে বলতো স্থির আয়তনে তা তো ওই একই সূত্র। একই। অন্তস্থ শক্তির পরিবর্তনের সূত্র এখানে। এই জন্যই যে লেখাটা তোমাকে পড়াইলাম, এই লেখাটা কেন পড়াইলাম তোমাকে? এই যে দেখো, ও আচ্ছা। এই লেখাটা তোমাকে ঠিকই। কেন পড়ে, অঙ্ক করার আগে এই লেখাটা কেন তোমাকে দিয়েছি? এই ইয়েস মিস, কথাটা বুঝতে লিখে রাখো, পারছি। এই কথাটা লিখে রাখো, নোট করে রাখো কোথাও। এই লেখাটা নোট করে রাখো। অবজেক্টিভও তো এটা দিয়ে বানানো সম্ভব। দেখেছো? না মিস। স্থির চাপে হোক, স্থির আয়তনে হোক, অন্তস্থ শক্তির পরিবর্তনের সূত্র এই ডিইউ সমান এনসিবিডিটি, এটাই লিখবা। হয়েছে? ইয়েস মিস। সামনে যাব। লিখছো? কথাটা লিখছো? ইয়েস মিস। নোট করে রাখো, এমনি সাইডে নোট করে রাখো। এরপরে কি বলছে? স্থির চাপে কাজ আর সমষ্ণ প্রক্রিয়ায় কাজ আয়তনের পরিবর্তন করেছে দুই ভাবে, একবার স্থির চাপে, একবার সমষ্ণ প্রক্রিয়ায়। এখন এই দুই প্রক্রিয়ায় কাজের তুলনা, তার মানে কি স্থির চাপে কাজ বের করতে জানতে হবে, আবার সমষ্ণ প্রক্রিয়ায় কাজ বের করতে হবে, তারপরে তুলনা। এখন স্থির চাপে কাজ, স্থির চাপে কাজ আমরা কি জানি? পিডিবি না? পিডিবি। ইয়েস মিস। হ্যাঁ, পিডিবি মানে কি? আয়তনের পরিবর্তন তো ভাবে সরাসরি দেওয়া নাই, আছে? নো মিস। তাহলে পিডিবি মানে কি? এনআরডিটি। যেহেতু টি আছে তাহলে পিবি সমান এনআরটি, সেজন্য আমরা পিডিবির পরিবর্তে লিখতে পারি এনআরডিটি। এই যে দেখো, ডাব্লিউ মানে কাজ, কোন প্রক্রিয়ায়?
স্থির চাপ প্রক্রিয়া। এই জন্য পি লিখলাম, এই জন্য নিচে ছোট করে লিখবো পি, বোঝা যাবে স্থির চাপে কৃত কাজ। WP কেন লিখেছি বুঝতে পারছো? স্থির চাপে কৃত কাজ বোঝানোর জন্য। এখন স্থির চাপে কৃত কাজ সমান জানি চাপ ইনটু আয়তনের পরিবর্তন, পি ডিভি। এখন এই পিভি ইকুয়াল টু এনআরটি, সেই অনুসারে পি ডিভির পরিবর্তে লেখা যায় এনআর ভি, মানে আয়তনের পরিবর্তন হয়েছে তাহলে টি এর পরিবর্তন হবে এনআরডিটি। বোঝা গেল কথা? ইয়েস মিস। তাহলে পিডিবিও লিখতে পারি অথবা এনআরডিটি। এখন ডিবি আয়তনের পরিবর্তন তো জানি না, তাহলে তো পিডিবি দিয়ে আমাদের অঙ্ক করতে পারবো না। তাহলে আমার তাপমাত্রা দেওয়া আছে, সুতরাং এনআরডিটি লিখতে হবে। কেন এনআরডিটি লিখতে হবে বোঝা গেছে কথা? ইয়েস মিস। আচ্ছা, আমি কিন্তু পিডিবি না লিখে সরাসরি WP সমান এনআরডিটি লিখতে পারতাম, তখন বুঝতে একটু অসুবিধা হয়ে যেত। দরকার কি, একটা লাইন লিখলে মাথার মধ্যে গেঁথে যাবে, তাই না? ইয়েস মিস। আচ্ছা, এইবার এন এর মান জানো, আর এর মান জানো, ডিটি এর মান জানো, স্থির চাপে কাজের পরিমাণ কি তুমি বের করতে পারবে? ইয়েস মিস। বের করো। যা যা আছে মানগুলো লিখে, তথ্যগুলো লিখে, কি কি দেওয়া আছে, পি কত দেওয়া আছে, 1 অ্যাটমসফিয়ার মানে প্যাসকেল বানাও। তারপরে না, পি তো লাগছে না আমার এইবার, না আমার তো পি এখন লাগছে না, এন লাগছে, আর লাগছে, ডিটি লাগছে, পি লাগছে না। তাহলে তথ্যে পি না লিখলেও চলবে, এন আর ডিটি লিখলেই চলবে। হ্যাঁ লেখো, কি কি তথ্য দেওয়া আছে লিখে ফেলো, এন আর এবং ডিটি লেখো, মান বসাও, কত জুল আসে আমাকে বলো। 20.775 জুল। ওকে, 20.775 জুল, শেষ। তাহলে সমচাপ প্রক্রিয়ায় কাজের মান পেয়ে গেলাম আমরা, এতে তো কোনো অসুবিধা নাই। নো মিস। এইবার এই সমচাপ প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাহলে সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন হয়, তাই না? ইয়েস মিস। আয়তন এবং তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক? আয়তন আর তাপমাত্রা সমানুপাতিক। গুড, তাহলে আমরা V1/V2 সমান T1/T2 অথবা V2/V1 সমান T2/T1 লিখতে পারি, তাই না? V1/V2 সমান T1/T2 অথবা V2/V1 সমান T2/T1 লিখতে পারবো, তাই না? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে এই যে সমচাপ প্রক্রিয়ায় আয়তনের কেমন পরিবর্তন হয়েছিল, যেহেতু তাপমাত্রার পরিবর্তন দেওয়া আছে, তাপমাত্রা আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আয়তনের পরিবর্তন শেষ আয়তন কেমন, আদি আয়তন আর শেষ আয়তনের মধ্যে কেমন সম্পর্ক সেটা বের করা যাবে, যাবে না? ইয়েস মিস। হ্যাঁ, সমচাপ প্রক্রিয়ায় আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আদি আয়তন এবং শেষ আয়তনের মধ্যে রিলেশনটা কেমন, কত গুণ বৃদ্ধি পাইছে বা কত গুণ কমছে, তাপমাত্রা যেহেতু বাড়ছে আয়তন বাড়ছে, কত গুণ আয়তন বাড়ছে বা কমছে সেটা বের করা সম্ভব। তাহলে দেখো, এখন যদি সমষ্ণ প্রক্রিয়ায় ঘটনাটা ঘটে, তাহলে সমচাপ প্রক্রিয়ায় শুরুতে যে তাপমাত্রা ছিল সমষ্ণ প্রক্রিয়ায় কি সেই তাপমাত্রাই, তাহলে ওখানে শুরুতে তাপমাত্রা কত ছিল? 30°C, না? ইয়েস মিস। দ্যাট মিন্স 30 যোগ 273 কত কেলভিন? 303 কেলভিন। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় যে আয়তনের পরিবর্তন হবে, সেই সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রাটা কত থাকবে? 303 কেলভিন। এটা পরিবর্তন হবে না। এখন সমষ্ণ প্রক্রিয়ায় পরিবর্তন হবে না, কিন্তু স্থির চাপ প্রক্রিয়ায়, সমচাপ প্রক্রিয়ায় তো পরিবর্তন হবে, তাই না? ইয়েস আবার মিস। বুঝো, 30°C তাপমাত্রা, দ্যাট মিন্স 303 কেলভিন তাপমাত্রা সমষ্ণ প্রক্রিয়ায় পরিবর্তন হবে না, কিন্তু সমচাপ অর্থাৎ স্থির চাপ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হবে। মনে করলাম স্থির চাপ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন T2, আগের তাপমাত্রা T1, তাহলে আমরা কি লিখতে পারি? V2/V1 সমান T2/T1 লিখতে পারি সমচাপ প্রক্রিয়ায় কার্যের সূত্র ব্যবহার করে। ইয়েস মিস। তাহলে T2 কত? 308,
টিয়ন কত 303 আগের অঙ্কে আমরা পেয়েছি না? ইয়েস মিস। তাহলে ভি টু বাই ভি ওয়ান মানটা বের করো 308/303 এভাবেই চেহারা রাখো, অসুবিধা নাই। লিখেছো? ইয়েস মিস। ভি টু বাই ভি ওয়ান লিখেছো কত? 308/303 লিখেছো? ইয়েস মিস। এখন দেখো এটা তো সমচাপ প্রক্রিয়ায় আয়তনের অনুপাত। সমচাপ প্রক্রিয়ায় আয়তনের অনুপাত। সমচাপ প্রক্রিয়ায় আয়তন যেমন পরিবর্তন হয়েছে, সমচাপ প্রক্রিয়ায় আদি আয়তন যা, সমচাপ প্রক্রিয়ায় শেষ আয়তন যা, সমষ্ণ প্রক্রিয়ায়ও আদি আয়তন এবং শেষ আয়তন সেমই থাকবে। সমষ্ণ প্রক্রিয়ায়ও শেষ আয়তন ভি টু হবে, আদি আয়তন ভি ওয়ান হবে। সেটাই তো অঙ্কের মধ্যে লেখা, তাই না? ইয়েস মিস। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কাজের ইকুয়েশন কি? যে এনআরটি লন V2/V1। হ্যাঁ, তাহলে ডাব্লিউটি টি টি বড় হাতেরও লিখতে পারো। এটি টি মানে টেম্পারেচার স্থির থাকে, মানে তাপমাত্রা স্থির থাকে। এখানে টিটা মিস, আমি তো চাইলে মিস 35 ডিগ্রি সেলসিয়াস কেন বসাই না? হ্যাঁ, সবসময় আগেরটাই বসাই। আমি তো 30 ডিগ্রি। সমস্ত প্রক্রিয়ায় তো তাপমাত্রা পরিবর্তন হয়ে তো T2 হবে না, তাপমাত্রা তো পরিবর্তন হবে না। সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন হবে, কিন্তু ওই একই গ্যাস সমচাপ প্রক্রিয়ায় তার আয়তন পরিবর্তন করছে, তাপমাত্রা পরিবর্তন হবে। কিন্তু ওই একই গ্যাস যখন সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন পরিবর্তন করবা, তখন তো তাপমাত্রার পরিবর্তন হবে না, আগের যে তাপমাত্রা সেটাই থাকবে। ইয়েস মিস। এখন এই সূত্রে দেখো ডাব্লিউটি সমান কি? এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, এটা তো জানি আমরা। ইয়েস মিস। টি মানে টি ওয়ান আর কি, টি মানে ওই যে 30 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখন ভি টু বাই ভি ওয়ান, ভি টু বাই ভি ওয়ান এই সমচাপ প্রক্রিয়ায় ভি টু বাই ভি ওয়ান এর পরিবর্তে কি লেখা যায়? T2/T1। টি টু বাই টি ওয়ান। এখানে এইখানে না লিখলেও চলে, লিখলেও চলে। ইচ্ছা করলে এনআরটি অন লন টি টু বাই টি ওয়ান দিয়ে অঙ্ক করতে পারি, অথবা এই ভি টু বাই ভি ওয়ান মানেই তো 308/303, তাই না? ইয়েস মিস। তাহলে ভি টু বাই ভি ওয়ান এর পরিবর্তে 308/303 বসাতে পারি, অথবা ভি টু বাই ভি ওয়ান এর পরিবর্তে টি টু বাই টি ওয়ান লিখে তারপরে মান বসাতে পারি, ইচ্ছা। এই যে দেখো এই লেখাটা দেখো, এই যে সমষ্ণ প্রক্রিয়ায় টি টু বাই টি ওয়ান মানে তাপমাত্রা দুইটা পরিবর্তন হয়ে গেছে, দেখে কেমন লাগে? আসলে এই টি টু বাই টি ওয়ান আসলে সমচাপ প্রক্রিয়ার টি টু বাই টি ওয়ান, এটা সমষ্ণ প্রক্রিয়ার জন্য টি টু বাই টি ওয়ান না। আগের সমচাপ প্রক্রিয়ায় ভি টু বাই ভি ওয়ান এর পরিবর্তে টি টু বাই টি ওয়ান লেখা যায়, সেই জন্য এখানে টি টু বাই টি ওয়ান। এটা সমষ্ণ প্রক্রিয়ার টি টু বাই টি ওয়ান না। ক্লিয়ার? ইয়েস মিস। এই লেখাটা পড়ো, তারপর অঙ্ক করো। যদি মিস আমি একবারই যদি মিস এখানে সূত্র লিখতাম যে ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি লন T2/T1। ভি টু বাই ভি ওয়ান এর মানটা বের করে নিতে হবে না এখানে? ভি টু বাই ভি ওয়ান মানে টি টু বাই টি ওয়ান 308/303। ভি টু বাই ভি ওয়ান এর মান তো তুমি জানো না, কত গুণ আয়তন পরিবর্তন হয়েছে সে কথা তো অঙ্কে বলে নাই, বলেছে? নো মিস। তাহলে সেটা আমার এখান থেকে এই সাহায্যটা নিতে হবে। ভি টু বাই ভি ওয়ান মানে 308/303, এখান থেকে নিতে হবে হেল্পটা, বুঝলে? ইয়েস মিস, বুঝতে পারছি। হ্যাঁ, এখন তুমি এনআর টি ওয়ান লন টি টু বাই টি ওয়ান মনে রাখলা আর কি, যে এরকমও লেখা যায়, কিন্তু অঙ্ক করার জন্য এটুক না লিখলেও চলবে, কিন্তু মাথার মধ্যে একটা নতুন জিনিস ঢুকলো, এই লেখাটা পড়ো। কখন কিভাবে লাগে এটা তো বলা যায় না, উল্টে পাল্টে আসলে। আমার তো মিস এই সূত্র দিয়ে তো মিস P1/P2 হয়, মানে দুই তিনটাতেই যায়, ভি দিয়েও যায়, টি দিয়েও যায়, আবার পি দিয়েও যায়। কে দিয়ে কি? মিস এখানে এটা তো কাজ করা যায় না স্থির এনআরটি। চাপ, স্থির চাপ, স্থির চাপের তো কোনো চেঞ্জ হয় না স্থির চাপে। তাহলে পি টু বাই পি ওয়ান তো তুমি জানো না, তাহলে তো এই সূত্রে লন পি টু বাই পি ওয়ান বাই পি টু তো বসানো যাবে না, যাবে? না মিস ওটা তো জানি, কারণ ওটা তো কাহে না হবেই না, হ্যাঁ, কি তো না। হ্যাঁ, এখন বলো কি? বললাম একটা মিস আরেকটা সূত্র আছে না এর জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এই করছে। টোটাল লেখাটা বুঝছো কিনা মাথার মধ্যে একটু চিন্তা করো, একটু কিন্তু জটিল আছে। ভি টু বাই ভি ওয়ান স্থির চাপের আগের ঘটনা থেকে বের করতে হয়, এই জায়গাটা যদি বুঝো, এই জায়গাটুকু হলো আমার মেন এই অঙ্কে। আর সমষ্ণ প্রক্রিয়ায় কৃতক আছে তো আমরা জানি, কিন্তু এই জায়গাটুকু হলো মেন, যে ভি টু বাই ভি ওয়ানটা কোথায় পাবো।
এই লাল লেখাটা পড়েছো? ইয়েস মিস। মাথার মধ্যে V2 বাই V1 কোথায় পাবো? এটা কি পরিষ্কার হলো? পরিষ্কার হলো? ইয়েস মিস। আচ্ছা, এখন অঙ্ক যদি এই অঙ্ক কিন্তু একবার করলে পারা যায় না, কমে মানে একবার করলে পারা যায় না। তুমি যত ভালো স্টুডেন্টই হও, প্র্যাকটিস না করলে কিন্তু এই অঙ্ক আবার কিছুদিন পর ভুলে যেতে হয়। তোমার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ভুলে যেতে হয়। সেজন্য আজকেই করে রেখে দিবে তা না, পরেও আবার করতে হবে। উদ্দীপক লিখে সবকিছু করে রাখবা, আবার পরে উদ্দীপকটা পড়ে না দেখে করবা নিজে নিজে পরে। হলো, যাবো সামনে। ইয়েস মিস। তাহলে আমাদের পরে অন্য একটা উদ্দীপক। আচ্ছা, স্থির চাপ প্রক্রিয়ায় কৃতকাজ সমষ্ণ প্রক্রিয়ায় কাজ পেলাম। তুলনা বললে ভাগ করতে হয়, অনুপাত করতে হয়, জানো সেটা? ইয়েস মিস। যদি বলে তুলনা করো, তখন তুমি একটাকে আরেকটা দ্বারা ভাগ করবে। যদি বলে পার্থক্য, তখন বিয়োগ করবে। তাহলে এখানে তুলনা করতে বলছে না? ইয়েস মিস। তাহলে তুলনা করলে একটাকে আরেকটা দ্বারা, তুলনা বলে ভাগ করবা, আর বিয়োগ না করে ভাগ করলে ভালো। আচ্ছা, বিয়োগ করলেও মানে কত পার্থক্য সেটা তুলনা করছে। আমাদের প্রশ্ন যেন কি ছিল, প্রশ্নটা বলো তো একটু, আমার তাহলে পিছনে যাওয়া লাগবে প্রশ্নটার জন্য। তোমার লেখা আছে না? প্রশ্ন মিস হচ্ছে স্থির চাপ প্রক্রিয়া এবং সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজের মান সমান হবে কিনা। ও আচ্ছা, তাহলে তাহলে তুলনা মানে সমান হবে কিনা, তাহলে আমাদের এটা ঠিক আছে। তাহলে আর ভাগ করার, অবশ্য ভাগ করলেও কোনো দোষ নাই, ভাগ করিয়া সমান না দেখাইলেও কোনো দোষ নাই, তাই না? কিন্তু মানে পার্থক্য খুবই কম। মানে পার্থক্য কি? খুবই কম। অনুপাত করলে দেখা যাবে যে ক্যালকুলেটরে 1 দিয়ে বসবে, তাই না? ইয়েস মিস। ঠিক আছে, এটাই করো। যে দুইটা সমান না, নট ইকুয়াল টু করে এই কথাটা লেখো। এই ফিনিশিং দিতে হবে কিন্তু ফুল মার্কস পেতে হলে। এই নিচের লাইনও লিখতে হবে, এই ফিনিশিংটাও দিতে হবে। নয় 3 মার্ক দিয়ে দেবে এই লাস্ট এই লেখা, এই লাইনটা এবং এই লাইনটা না লিখলে। হয়েছে? ইয়েস মিস।